এমন এক যোদ্ধা যার ইতিহাসের পাতায় খুব কম নাম থাকলেও তার বীরত্ব আমাদের ইতিহাসের বুকে দীর্ঘ ছাপ ফেলে গেছে। তিনি 1657 সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মৃত্যু অবধি তার জীবনে খালি সংঘর্ষ এবং যুদ্ধের মধ্যেই কেটেছে। 2 বছর বয়সে তার মা মারা যায়। তারপর থেকে তিনি তার ঠাকুমা জিজাবাইয়ের কাছেই মানুষ হন। তার বংশে তার পিতা আমাদের হিন্দু রাষ্ট্র প্রচারের এক শ্রেষ্ঠ মহারাজা ছিলেন। তার বাবার নাম আমরা খুব শুনলেও আমরা এই শ্রেষ্ঠ মহারাজার নাম আমরা সেরকম শুনিনি। হ্যাঁ, লোকালয়ে হয়তো তার নাম খুব চর্চা করা হয়, কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা তার নামে অতটা সম্মিলিত না। 13 বছর বয়সে তিনি 13টা ভাষা শিখে ফেলেন। 13 বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা, পর্তুগাল ভাষা, ব্রিটিশ ভাষা, মোগল ভাষা এবং নানান রকমের রিজিনিয়ান ভাষা এবং ডেকান ভাষা, এমনকি অনেক নানান রকম ভাষা তিনি শেখেন এবং তার সাথে সাথে অনেক শাস্ত্রও তিনি লিখে ফেলেন। এর পাশাপাশিও তিনি আর্চারি, বডি বিল্ডিং, হর্স রাইডিং এই সমস্ত কিছুতেই তিনি দক্ষ ছিলেন। এক কথায় বলতে গেলে শাস্ত্র এবং অস্ত্র এই দুটোতেই তিনি এক পারফেক্ট কম্বিনেশন ছিলেন। হ্যাঁ, আমি ছত্রবর্তী শিবাজী মহারাজের পুত্র ছত্রবর্তী সাম্ভাজি মহারাজের বিষয়েই বলছি, যাকে সবাই ছাবা নামেও চিনত। ছাবা অর্থাৎ সিংহের বাচ্চা, শের যাকে বলা হতো। ছত্রপতি শিবাজী মহারাজকে শের বলা হতো এবং তারই ছেলে ছত্রপতি সাম্ভাজি মহারাজাকে ছাবা নামেও সবাই চিনত বা সবাই জানতো। তো ছাবারই একটি নতুন চেষ্টায় একটা ট্রেলার চলে আসছে, যাকে ডিরেক্ট করছে লক্ষ্মণ উথেকর, যিনি স্ত্রী টু স্ত্রী বা মোডক্স ফিল্মের যত ইউনিভার্সের মুভি কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল সেগুলোকেও তারা ম্যানেজমেন্টে রাখছে। আই থিঙ্ক তিনি ম্যানেজমেন্টে তো অবশ্যই থাকবে, সব মুভি তো আর ডিরেক্ট করা সম্ভব না, এক একটা মুভির পার্ট হয়তো এক একজন নেবেন, কিন্তু এই ছাবা মুভিটাকে লক্ষ্মণ উথেকারই নিচ্ছেন, যিনি আগের যত মুভি আই থিঙ্ক করেছে সব রোম্যান্টিক বা কোনো কিছু ড্রামাটিক মুভি করেছেন। এটা একটা নতুন ট্রাই। তো চলো আমরা আজকে ট্রেলারটাকে ব্রেকডাউন করতে থাকি। তো হাই বন্ধুরা, আমার নাম সৌর, তোমরা দেখছো সৌর ভিউ। এই চ্যানেলটিতে আমি মুভি রিলেটেড ভিডিওস আপলোড করতে থাকি, আরও আপলোড করতে থাকবো। তো চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে জুড়ে যেতে পারো এবং এই চ্যানেলের সাথেও জুড়ে যেতে পারো। তো চলো আমরা ট্রেলারটিকে দেখি। ট্রেলারের প্রথমেই আমরা দেখি একটা ভালো মিউজিক সহকারে একদম রিপ্রেজেন্টেড করা হয় শিবাজি মহারাজের মুকুট। আই থিঙ্ক সেখানে বলা হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে সমস্ত কিছু। তো আই থিঙ্ক শিবাজি মহারাজের মৃত্যু হওয়ার পর তার যে মুকুটটা থাকে, যেটা হয়তো পরবর্তী রাজাকে দেওয়া হবে বা সেই রাজ্যের যে রাজা হবে তার মাথায় তাকে সজ্জিত করে তাকে মহারাজা ঘোষিত করা হবে। তো সেই মুকুটটাকে ফুল দিয়ে সাজিয়ে সেখানে ভালো করে রিপ্রেজেন্টেড করে রাখা হচ্ছে। এটার একটা সিন দেখতে পারি। তার নেট সিনেই আমরা দেখতে পাচ্ছি সেই পুরো রাজ্যটাকে, যেটাকে ভালো হয়েছে, খারাপ বলবো না। ভিএফএক্সে বোঝা যাচ্ছে যে সেটা কি ভিএফএক্সে বা গ্রাফিক্স ডিজাইনিং করে সেটাকে বানানো হয়েছে। ডিটেলিং খুব সুন্দর পাহাড়ের মধ্যে করা হয়েছিল। আর আগেকার তখন ওরকমই লোকেশান থাকতো, ছোটো ছোটো হাতি, ছোটো ছোটো পুকুর এবং স্তর বাই স্তর আমরা সেই ভাগটাকে দেখতে পাচ্ছি, যেটা রাজা মহারাজের সময়কায় থাকে, যে রাজাদের যে রাজ্য থাকবে বা রাজাদের যে কিলাগুলো থাকে সেগুলো উপরে থাকে এবং স্তর বাই স্তর যে শ্রেণীগুলো থাকে, কারণ আগে তো শ্রেণীতে ভাগ করাই হতো মানুষদেরকে, উচ্চ শ্রেণী, নিচ্চ শ্রেণী। তো সেই শ্রেণী ওয়াইজ সেই জিনিসগুলো, মাটিগুলো ভাগ করা আছে, যেগুলো সব থেকে নিচু সেখানে হয়তো ছোটো শ্রেণীর মানুষদেরকে রাখা হতো, আর উপর থেকে হয়তো বড় শ্রেণীর মানুষদেরকে রাখা হতো। তো এইভাবেই সেই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে এবং তার পরের সিনেই আমরা একটা ভারী ভরকম মিউজিকে আমরা দেখতে পারি যে ভিকি কৌশল শিব ঠাকুরকে দুধ সম্বর্ধনা করছেন, তাকে পূজা করছেন। পারফেক্ট সিন। আই থিঙ্ক ফ্রেমিংটা দারুণ ছিল, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেড করা হয়েছে। তারপরের সিনেই আমরা একটা সুন্দর ডায়লগ শুনি, যেটা শুনেই আমাদের একটা ইন্টারেস্টিং ভাব চলে আসে ট্রেলারের মধ্যে, যে হ্যাঁ, মুভিতে একটা ভারী ভরকম জিনিস তো আছে। সেখানে একটা হিন্দি ডায়লগ শুরু হয় যে শের নেহি রাহা লেকিন জঙ্গল মে ছাবা আভি ভি ঘুম রাহা হ্যাঁ, এরকম একটা ডায়লগ আমরা শুনি, যেটা আই থিঙ্ক যে আমাদের রোল প্লে করছে অরঙ্গজেব, অক্ষয় খান্না, তার ভয়েসে আমরা হয়তো এই ডায়লগটা আমরা শুনে থাকি, যেটা নাইসভাবে ডেলিভার করা হয়েছে জিনিসটি। সিন করছে এবং সেই ফাইট সিনে একজনকে যেইভাবে উপরে উনি ফেলেছেন, জাস্ট পারফেক্ট। যে হাম শোর নেহি করতে, হাম ডিরেক্ট শিকার করতে হ্যাঁ। ডায়লগ খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এই মুভিটার জন্য যে ডায়লগগুলোকে লেখা হয়েছে খুব ভেবেচিন্তে লেখা হয়েছে এবং এখানে যে নিউজ বেরিয়েছিল যে এই মুভিটা বানানোর আগে অন্তত 1 বছর জাস্ট এই স্টোরি নিয়েই রিসার্চ করা হয়েছে প্রচণ্ড গভীরভাবে, দেন গিয়ে মুভিটাকে লেখা বা রাইটিং শুরু করা হয়। আই থিঙ্ক প্রিটি ইমপ্রেসড, কারণ এত বড় একটা হিস্ট্রিক্যাল রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করা আমাদের ভারতীয় ইতিহাসকে, আমাদের হিন্দু রাষ্ট্রের ইতিহাসকে, তো এইখানে তো পারফেকশন
পারফেকশন ভাই আনতেই হবে। তো সেটা দেখাই যাচ্ছে যে কতটা পারফেকশনভাবে। তারপরের সিনেই আমরা দেখতে পারি যে রাজসভার মধ্যে সব সাম্বাজি তার সেনাপতি আর নানান রকমের যারা লোকজন আছে তাদেরকে নিয়ে এন্ট্রি হচ্ছে। আই থিঙ্ক এখানে এবার সাম্বাজি যে আছে তাকে মহারাজ ঘোষিত করা হচ্ছে, কারণ রাজ্যের ভারও একজনকে নিতে হবে, কারণ আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ আর নেই এই স্টোরি লাইন হিসেবে, তিনি আর নেই, তার মৃত্যু হয়ে গেছে। তো এই রাজ্য সামলানোর জন্য পরবর্তী কাউকে না কাউকে তো মহারাজা করতেই হবে। তো আই থিঙ্ক সাম্বাজি এই সিনে মহারাজা হতে যাচ্ছেন। তো সেই সিনে তিনি সেখানে পদও নিলেন এবং তিনি আরও নানা রকমের আমরা সিনে দেখতে পাচ্ছি যে তিনি সব সেই ঘরের মধ্যে সব লোককে রেখে শপথ খাচ্ছেন, যেটা একটা স্বাভাবিকভাবে একটা রাজা যখন ঘোষিত হয় তখন তিনি শপথ খায় যে আমি রাজা হচ্ছি, আমি সবাইকে রক্ষা করার বা এই রাজ্যকে ভালো করার একটা দায়িত্ব নিলাম। এবং হর হর মহাদেব যে পারফরমেন্সের যে এনার্জি জিনিসটা তো বলছে, আই থিঙ্ক এটা ভিকি কৌশলের দ্বারাই সম্ভব, কারণ ভিকির আগে আমরা যত প্রেজেন্ট টিভির মুভিগুলো দেখি, ভিকি বেশিরভাগই সব বায়োপিক্স টাইপ অ্যান্ড ড্রামা টাইপ অ্যান্ড এগুলো মুভি তিনি পছন্দ করেন। পারফরমেন্স খারাপ না, অবশ্যই পারফরমেন্স খারাপ না, এটাতে পারফরমেন্স আরও পিক হয়ে গেছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে রণবীর কাপুরের অ্যানিমেল, রণবীর কাপুর আগে থেকেই ফেমাস ছিল, লেকিন রণবীর কাপুরের অ্যানিমেল করার পর যতটা উনি পপুলারিটি হয়েছেন, তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভিকি এটা করার পর আই থিঙ্ক ভিকিরও পপুলারিটি আরও ছাপতে শুরু করবে। কেননা এটা প্রথম কথা একটা ধার্মিক মুভি, এটা প্রথম কথা একটা আমাদের হিন্দুদের জন্য একটা ইমোশনাল মুভি, এটা হিন্দুদের জন্য। তো অ্যাট দ্য পয়েন্ট মুভি অ্যাভারেজ তো হবে না, ট্রেলার দেখে মনে হচ্ছে তো মুভি অ্যাভারেজ হবে না, বাট প্রচুর পরিমাণে সাপোর্ট পাবে মুভি, প্রচুর পরিমাণে সাপোর্ট পাবে, যতই অ্যাভারেজ হয়ে যাক মুভি সাপোর্ট পাবে। আই থিঙ্ক প্লাস পয়েন্ট তো পাবে এই মুভি করে, ভিকি কৌশলের একটা প্লাস পয়েন্ট তো আছে, সেটা এমনি এমনি তো প্লাস পয়েন্ট আমরা কাউকে দেই না, বা আমরা দেওয়ারই কাকে। আই থিঙ্ক আমি বলতে যাচ্ছি আমাদের যেটা ভালো লাগে যে হ্যাঁ আমাদের এর অ্যাক্টিং দেখতে ভালো লাগে, আমাদের একে স্ক্রিনে দেখতে ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ভিকি ওটা আর্ন করবে এই মুভিটার পর, বা এই মুভিটা থেকে আর্ন করে নিয়েছে আই থিঙ্ক অলরেডি, ওই জাস্ট রিলিজের অপেক্ষা। তারপরের সিনে আমরা রাশ্মিকাকে দেখতে পাই অ্যাশু ভাইয়ের ক্যারেক্টারের হিসেবে। অ্যাসমাস এই ট্রেলারে অতটা তার কোনো ইম্পর্টেন্ট রোল বা অ্যাজ সাচ কিছু আমরা অতটাও দেখি না, তো সেটা মুভিতেই আমরা দেখতে পারবো কি হয় না হয়। আই থিঙ্ক এই মুভিটাতে ভিকি যে অ্যাডাপ্টেশনটা নিয়েছেন ছত্রপতি সাম্বাজি মহারাজের, সেখানে আই থিঙ্ক নানান ধরনের লুকস কাজ করবে, ম্যাটার করবে কীভাবে কি যুদ্ধ করতে যাচ্ছে। কারণ এখানে আই থিঙ্ক আমরা যদি সাম্বাজি মহারাজের আমরা বায়োগ্রাফিতে যাই বা সাম্বাজি মহারাজের আমরা যদি জীবন কাহিনীতে পড়তে যাই, তো তিনি 4 থেকে 5 রকমের বা কিছু মেনলি 4 রকমের কিছু যুদ্ধ টেকনিক তিনি শিখেছিলেন তার পিতার কাছ থেকে, ছত্রপতি শিবাজি মহারাজের কাছ থেকে, যে একটা জলপথ থেকে, একটা মাটি থেকে, বা একটা মানে কিছু কিছু এরকম কিছু কিছু ইত্যাদি কিছু একটা জিনিস শিখেছিলেন। তো সেই ওয়াইজ আই থিঙ্ক তার ড্রেস আপও ছিল। তো আমরা এখানে নানান রকমের ড্রেস আপ দেখতে পারি, যে এক সময় তিনি যুদ্ধ করতে যান রাজকীয় বস্ত্রে, আর একটা টাইমে তিনি যুদ্ধ করতে যান শিব অবতার নিয়ে। যে মুভিটাতে আই থিঙ্ক মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং থিং আমার যেটা লেগেছে এই মুভিতে, অক্ষয় খান্না অ্যাজ আওরঙ্গজেব। সবাই একই কথাই বলছে, যখন প্রথম এটা টিজার বেরিয়েছিল তখন অতটা অর্গানাইজেস করা বা অতটা পয়েন্ট আউট করা যে আওরঙ্গজেবকে কে প্লে করছে এটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এখন ট্রেলারটা বেরালো আর কি, এখন আমরা পরিষ্কারভাবে বুঝতেই পারছি যে হ্যাঁ এটা অক্ষয় খান্না প্লে করছে। আর গুড, ভালো লাগছে, মানিয়েছে। আই থিঙ্ক বেস্ট কাস্ট হয়েছে, আই থিঙ্ক মুভিটাতে বেস্ট কাস্ট হয়েছে। এখন আমি জানি না রাশ্মিকা কেমন কী প্লে করবে, আর তাছাড়া তো সব বেস্টই লাগছে আমার। ওইদিকে আশুতোষ স্যারকে আই থিঙ্ক আমি সেনাপতির রোলের আই থিঙ্ক দেখলাম হয়তো আশুতোষ স্যারকে। তো আই থিঙ্ক কাস্ট তো ভালো হয়েছে, এবার জানি না সবাই কীভাবে কী প্লে করবে, আই থিঙ্ক ভালোও করে দিতে পারে। পুষ্পাতে তো আমার অত রাশ্মিকাকে পছন্দ হয়নি, বাট অ্যানিমেলে মোটামুটি অ্যাক্টিং তো ভালোই করেছে, তো এখানেও করে দিতে পারে। আই থিঙ্ক পুষ্পার ভাইবটাই এরকম ছিল, হয়তো আমাদের ওর জন্যই ওরকম লেগেছিলো, বাট কাজ দারুণ করেছে। কারণ একটা মুভির পয়েন্ট অফ ভিউই কাস্টিংয়েই পাল্টে যায়, যখন একটা হিরোকে সেইভাবে পিক লেভেলের অ্যাক্টিং এর হিরো যদি আমরা এদিকে রাখি, আর একটা ভিলেনকেও যদি তার থেকেও ভালো এক্সপিরিয়েন্সড অ্যান্ড
আরও হাইপ লেভেলের ভিলেনকে আমরা যদি একটা অ্যাক্টরকে চুজ করি ভিলেন হিসেবে কাস্টিংয়ের জন্য, তো সেটা আরও ইমপ্রেসিভ হয়ে দাঁড়ায়। তো আই থিঙ্ক এখানে বেস্ট কাস্টিং করা হয়েছে আমার মতে এই ট্রেলারে, অক্ষয় খান্নাকে অ্যাজ এ অরঙ্গজেব হিসেবে নেওয়া। এখন আমাদের সেখানে যাওয়া উচিত, এখন তাকে শেষ করার পথে আমাদেরকে চলে যাওয়া উচিত। তো সেখানে একটা সুন্দর সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পারি, যে গাছের মধ্যে অনেক মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আই থিঙ্ক সেটা আমরা সিনেমাতে দেখতে পারবো যে সেখানে ডেড বডি ঝুলিয়ে দেওয়া হয়েছিল বা মানুষদেরকে ওইভাবে জ্যান্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা একটা নদীর সিন দেখতে পারি, যেখানে নদীর জল রক্ত হয়ে যায় এবং যেটা আমাদের হিন্দু রাষ্ট্র, সেখানে ঢুকে নানান রকমের নারীদের উপর অত্যাচার করা হয়, সেরকম একটা সিন দেখতে পারি। তো আই থিঙ্ক ইমোশন প্রচুর পরিমাণে কাজ করবে। মুভি স্টার্টিং করবো একটা মুড নিয়ে, তারপরে আমাদের আর একটা মুড হবে, তারপর আমরা একটা ইমোশনাল মুড হয়ে যাব, তারপর আমাদের অ্যাঙ্গার মুড হবে। তো একটা মুভিতে যদি মুড এক্সপিরিয়েন্সের সাথে সাথে যদি একটা অডিয়েন্সদের মুড সুইং করানো যায়, তো দ্যাটস এনাফ ফর এ মুভি হিট। হচ্ছে এটা বেটার কাজ করবে, ইমোশনটাকে ভালোভাবে প্রেজেন্ট করেছে। এটা মার্কো মুভিতে একদমই ছিল না, খালি অ্যাকশন, খালি এন্ট্রি, খালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আরে ইমোশন কোথায়? দুটো সাইড এবং আর একটা ক্যারেক্টারের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেটাকে ভালো পয়েন্ট আউট করে দেখানো হয়। আই থিঙ্ক মনে হচ্ছে এটা একটা মেন ক্যারেক্টারগুলোর মধ্যে কেউ একটা হবে। সম্ভাজি মহারাজ, আই থিঙ্ক ছাবা, তিনি তার সেনাবাহিনীকে নিয়ে বা তিনি তার মেন কিছু লোকদেরকে নিয়ে এসে নদী থেকে উঠে এসে তীর চালায় যেখানে নদীর পাড়ে। আই থিঙ্ক অরঙ্গজেবের ক্যাম্প ছিল, তারা সেখানে ছিল, সেখানে হয়তো লুকিয়ে বা কিছু একটা গন্তব্য করে বা লুকিয়ে সেখানে আক্রমণ করা হয়েছে। সেটা সিন দেখেই বোঝা যাচ্ছে, কারণ সেখানে যদি সেইভাবে প্ল্যান করা হতো তাহলে তারা সামনে থেকে আসতো বা অন্যভাবে আসতো, সেখান থেকে লুকিয়েই আসছে, সেটা বোঝা যাচ্ছে। তো এই সিনে খানিকটা আমার একটু ইললজিক্যাল জিনিস লেগেছে, কি যে ভেতর থেকে যেহেতু ওটা জলের স্তর খুব ভারী থাকে, তো ভেতর থেকে কীভাবে আসছে যে এইভাবে লাফিয়ে এসে, তাও আবার 5 জনই সেম লেভেলে এইভাবে লাফাচ্ছে আর এইভাবে তীর মারছে। তো আই থিঙ্ক গোটা ট্রেলার এই অবধি দেখলাম, এই অবধি দেখে মোটামুটি অ্যাশ্বাস কিছু ইললজিক্যাল বা লজিকের মধ্যেই সব কিছু লাগলো। এই সিনটাতে একটু বেঁকে গেল, সে যাই হোক, সব কিছু অ্যাট দি পয়েন্ট পারফেকশন হয় না, কিছু ভুল থেকেই। তাছাড়াও এত বড় প্রজেক্টকে এইভাবে নামানো, এটাই আমাদের কাছে অনেক। তারপরেও একটা সিনে আমরা দেখতে পারি যে চারিদিকে যুদ্ধ চলছে আর ছাবা আমাদের হেঁটে আসে, তো এটাও একটু ইললজিক্যাল লাগলো, কারণ যেহেতু তিনি যুদ্ধ করছেন, তো ক্যামেরা অ্যাঙ্গেল মনে হচ্ছে যে তিনি ক্যামেরার দিকে হিরোর মতো হেঁটে আসছে, বলিউডে যেরকম হিরোদেরকে দেখানো হয় সেরকম মনে হচ্ছে। তো সেখানে যেহেতু যুদ্ধ চলছে, তো তার কান, চোখ, মুখ, আই থিঙ্ক সব কিছু এইদিক ওদিক থাকা দরকার, যে হ্যাঁ কে কখন কোথায় মারছে। ছাবার কিলায় সব ঢুকে যাচ্ছে এবং তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। এবং মোস্ট অফ দি যেটাকে এই সিনটা দেখে একেবারে পুরোপুরিভাবে গুজবাম্পস চলে আসলো। এই ট্রেলারের এই সিনটা দেখে সবথেকে মোস্ট এপিক সিন এটাই লাগলো আমার। আর এটা দেখে আই থিঙ্ক হয় কি না, ট্রেলার দেখেই আপনার ইচ্ছা হয়ে যায় যে হ্যাঁ মুভি দেখতে যেতে হবে। আপনি গোটা ট্রেলার দেখলেন, বুঝলেন যে হ্যাঁ ঠিক আছে, মুভি ভালো, বাট থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতো না, বা থিয়েটারে কি যাব, কিছু টাকা স্পেন্ড করে সেখানে গিয়ে দেখা উচিত, সেরকম কি মজা পাবো? আই থিঙ্ক এই সিনটা দেখে আমি তো ডেফিনেটলি তখন শিওর হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ এটাকে তো থিয়েটারে দেখতেই হবে বা থিয়েটারে এক্সপিরিয়েন্স নিতেই হবে। যদিও বেশিরভাগ মুভি আমি থিয়েটার গিয়েই দেখি, বাট এটা একদম শিওরেবল যে হ্যাঁ এটা আমি দেখতেই যাবই। তো দ্য সিনটা আলাদাই, যেখানে চারিদিক থেকে সিনটা বোঝো একবার, যেখানে চারিদিক থেকে সব সেনারা তাকে ঘিরে নিয়েছেন ছাবা মহারাজকে, আর ছাবা মহারাজ একা 2 হাতে শিকল আর তরোয়াল নিয়ে তাদের সাথে মারপিট করছে। সব সেনারা এক একজন ভয়ও পাচ্ছে যে একে শেষ করে উঠে পারা যাচ্ছে না বা একে ধরে উঠে পারা যাচ্ছে না, এই এতটাই অ্যাগ্রেসিভভাবে মারপিট করছে। জাস্ট পিক লেভেল, হাই লেভেল, জাস্ট লাইক এটা দারুণ পারফরমেন্স ছাড়া অ্যান্ড দারুণ অর্গানাইজেশন দ্বারা বা দারুণ স্ক্রিপ্ট ছাড়া বা এইভাবে স্ক্রিপ্টটাকে রেডি করা ছাড়া এরকম সিন আই থিঙ্ক হয়ে ওঠে না। জাস্ট ইমপ্রেসিভ। হয়তো সেখানে কিছুদিন ধরে শাস্তি দেওয়ার জন্য বা কোথাও তাকে এক জায়গায় আটকে রাখা হয়েছে, সেখানে সিংহে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেখানে ডিটেলিংয়ে বোঝা যাচ্ছে যে তিনি সিংহের সাথে মারপিট করার জন্য তার যে আর্মারটা আছে, সেই বডি আর্মার খুলে তিনি হাতে ইউজ করে সিংহের সাথে মারপিট করছে। আই থিঙ্ক মুভির জন্য বাঁচিয়ে রাখলেও হতো। লাস্টে যে সিনটা দেখানো হলো যে তিনি এইভাবে সিংহের মুখটাকে এইভাবে চিরে দেওয়ার চেষ্টা করছেন, এটা আমি অনেক ছবিতেও দেখেছি, বা যখন
যখন শিবাজির মহারাজের যখন অনেক ছবি বা ভিডিওস ভাইরাল হতো, সেখানেও এরকম টাইপের এপিক সিন দেখেছি। তো এটা রাখা তো উচিতই ছিল, দারুণ, অবশ্যই দারুণ। আর এই লাস্টের ওই সিনটুকু দেখালেই হতো যে হ্যাঁ তিনি সিংহের মুখটা এইভাবে চিরে দিচ্ছেন, সেটাই দেখালেই হতো। আর বাদ বাকি যেটা আর্মার নিয়ে সিংহের সাথে ফাইট করছে, আই থিঙ্ক সেটা মুভিতে রাখলেই ভালো হতো। আর আই থিঙ্ক অনেক কিছুই মুভিতে দেখিয়ে দেওয়া হলো। আই থিঙ্ক এটা বেশিরভাগ বলিউড বা ইন্ডিয়ান ফিল্মেই আমি দেখি, সাউথে একটু কম কম দেখি, কিন্তু বেশিরভাগ বলিউডে আমি এটাই দেখি কি মুভির এ টু জেড পরপর বুঝিয়েই দেয় যে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আমি যদি মার্ভেলের কোনো ট্রেলার দেখি বা কোনো হলিউডের কোনো ট্রেলার দেখি, সেখানে ট্রেলারগুলোকে এতটা নিখুঁতভাবে, এতটা ট্রানজ্যাকশান আর অ্যান্ড কাট দিয়ে এমনভাবে বানানো হয় যে আমাদের এটুকু ইন্টারেস্ট চলে আসে যে হ্যাঁ দারুণ কিছু একটা আসতে চলেছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু এখানে অ্যাট দি পয়েন্ট আমরা কত কিছু জেনে গেলাম এই ট্রেলারের ব্যাপারে, যে এখানে ট্রেলারে কে আছে, কোন ক্যারেক্টার আছে, কাদের গল্প বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, তারা কীভাবে কী করবে না করবে, কী কারণে করছে, কীভাবে তারা মারপিট করছে না করছে, তাদের যুদ্ধটা কেন হচ্ছে, আর দি পয়েন্ট এবং এন্ডে গিয়ে কী হতে পারে না হতে পারে, আমরা সব কিছুই বুঝে যেতে পারি। তো আই থিঙ্ক ট্রেলারে একটু কম দেখালেও হয়, একটু মুভিতে বাঁচিয়ে রাখা, মুভির জন্য একটু বাঁচিয়ে রাখাও আই থিঙ্ক ভালো। তো শেষে এসে এটাই বলবো, মুভি ট্রেলার দারুণ ছিল। এটাকে ঠিকই করেছে। এটা রিলিজ হওয়ার কথা ছিল আগের বছরই 2024 ডিসেম্বরে পুষ্পার সাথে, কিন্তু সেখানে পুষ্পার সাথে রিলিজ করেনি, ঠিকই আছে। যদিও পুষ্পা মুভি সেরকম হয়ে ওঠেনি, পুষ্পা 2 সেরকম হয়ে ওঠেনি, কিন্তু সেটার হাইপ আকাশ চুম্বন ছিল, তো সেখান থেকে রিলিজ করেনি। আই থিঙ্ক ভালো করেছে। আই থিঙ্ক এটা 2025-এর একটা বিগেস্ট মুভি হতে পারে, এটাও হতে পারে যে এটা 2025-এর বিগেস্ট মুভি হবে। তো আই থিঙ্ক এটাকে পিছিয়ে দেওয়া ডিসিশন আমি বলবো না খুবই খারাপ হয়েছে, ঠিকই আছে। এটাকে পিছিয়েই এটার জন্য আলাদাই একটা সময় রাখা উচিত ছিল। এটাকেই সবাই সেন্টার করে দেখতে যাবে, এটা একটা গুড ডিসিশন ছিল, সেটা অসুবিধা নেই। ট্রেলারের শেষে এটাই বলবো কি, ট্রেলার দেখে এটা আমার ওপিনিয়ন ছিল। এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরাও সেটা কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্স তো পুরো ফাঁকাই রয়েছে। আর এখানে মুভি রিলেটেড নিয়ে কথাবার্তা এবং কথা শেয়ার করা, এই যে আমাদের দুনিয়া, যারা আমরা মুভি রিলেটেড মুভি সিরিজ পছন্দ করি, এগুলা নিয়ে আলোচনা করতে পছন্দ করি, আমি এই দুনিয়ায় আসতে চেয়েছি, এই দুনিয়াতেই থাকতে চেয়েছি। তোমরা যারা পছন্দ করো, তোমাদের সাথে থাকতে চেয়েছি। তো আমি কি ভিডিওর মাধ্যমে বলবো, তোমরা কমেন্টে খোলা আছে, তোমরা কমেন্টে বলবো, আমাদের কথাবার্তা হবে, এর জন্যই আসা বন্ধুরা। তো তোমরা কমেন্ট করতে থাকো, নিজেদের রিভিউ জানাতে থাকো, আর ততক্ষণ দেখতে থাকো শুভ্র ভিউ।